আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১১ থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই পর্বে মূলত ৯ থেকে ১৫ পর্যন্ত যে প্রশ্নসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব বা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কী বোঝায়? তো আমরা ছোটোবেলায় অনেক সময় পানি চক্র বা এই চক্র সেই চক্র পড়েছি, অর্থাৎ যেই চক্রের মধ্যে থেকে মানুষ বের হতে পারে না। ঠিক একইভাবে এই দারিদ্র্যের দুষ্ট চক্র হচ্ছে যেই চক্র থেকে মানুষ কী করতে পারে না, দারিদ্রতা থেকে বের হতে পারে না, ওইটাই হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। তো সাধারণত কী হয়, এই 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 দারিদ্র্যের দুষ্ট চক্র এটি প্রথম উদ্ভাবন করেছেন অধ্যাপক নার্কস নামে একজন ব্যক্তি। উনি এই শব্দটা প্রথম উত্থাপন করেন। তো উনি বলেন যে একটা মানুষ গরিব থাকার কারণে সে কী করে, যখন সে গরিব থাকে তখন তার ইনকাম কম হয়, অর্থাৎ আয় কম হয়। আর যখন তার আয় কম হয় তখন সে সেখান থেকে সঞ্চয় করতে পারে না, অর্থাৎ সঞ্চয় কম হয়। আর সঞ্চয় কম হলে তখন কী হয়, তাদের মূলধন গঠন হয় না। আর মূলধন গঠন না হলে কি হয় না, বিনিয়োগ করা সম্ভব হয় না। আর বিনিয়োগ করা না হলে কি হয় না, কর্মসংস্থান সৃষ্টি হয় না। আর কর্মসংস্থান সৃষ্টি না হলে মানুষজন কাজ পায় না, অর্থাৎ সে আবার কি থাকে, গরিবই থেকে যায়। যার কারণে বলা হচ্ছে কি, এই যে একটা সার্কেল, এটাই হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। যে আয়ের এই চক্রাকার নিম্নমুখী অবস্থাকেই বলা হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। অর্থাৎ এই চক্র থেকে কি করা যায় না, সহজে বের হওয়া যায় না, কারণ মানুষের আয় কম থাকে, সঞ্চয় কম থাকে, মূলধন গঠন কম হয়, বিনিয়োগ কম হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কম হয়, আর মানুষ কি থাকে, পুনরায় গরিব থাকে। তো এটি হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। নামটি অবশ্যই মনে রাখবেন, অধ্যাপক নার্কস নামের একজন অর্থনীতিবিদ। উনি এই শব্দটি প্রথম তুলে নিয়ে আসেন। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল কেন? আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল কারণ এটার কি, আদিকাল থেকে মানুষ এখানে কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে অনেকাংশ কৃষির উপর নির্ভরশীল। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। দেশের বিশাল গ্রামীণ জনশক্তির জীবন জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, এবং বাংলাদেশের মোট ৪৫%-এরও বেশি মানুষ এই কৃষিকাজের সাথে নিয়োজিত। শুধু তাই নয়, জাতীয় আয়ে কৃষির বড় অবদান রয়েছে। আমাদের তৈরি পোশাক ও চামড়া শিল্প সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল এই কৃষি থেকেই আসে। এই কারণেই বাংলাদেশের কৃষি কি, অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা উচিত কেন? একটি উন্নত সমৃদ্ধশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কি করা উচিত, এই বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা উচিত। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিহার্য। তারপর অশিক্ষা, দক্ষ জনশক্তির অভাব, দুর্নীতি বা সম্পদের অব্যবস্থাপনার মতো মৌলিক বাধাগুলো দূর করতে না পারলে কোনো দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না। অর্থাৎ কি, মূল কথা একটি দেশের একটি উন্নত সমৃদ্ধিশীল জাতি গড়ে তোলার জন্য মূলত এটা করা উচিত। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য সুশাসনের অভাব ও দুর্নীতি একটি অন্যতম কারণ। ব্যাখ্যা করো। তো অর্থনৈতিক আমাদের যেভাবে আগানোর কথা ছিল বা অগ্রসর হওয়ার কথা ছিল, এটার পিছনে কিসের অভাব রয়েছে? সুশাসনের অভাব এবং দুর্নীতি একটি কারণ রয়েছে। তো এটা আমরা সবাই জানি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ দুর্নীতিপরায়ণ মানুষ, এখানে জবাবদিহিতা নেই, যার কারণে দেখা যায় বিভিন্ন ধরনের এই অনিয়মের ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রসর হওয়ার কথা ছিল সেটা কি হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান হাতিয়ার। বাংলাদেশের সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে ব্যবসা, বিনিয়োগ, উৎপাদন ও বন্টন সবগুলো পর্যায়ে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কারণে ব্যাংকিং খাতে ঋণ খেলাপির পরিমাণ বাড়ে, অর্থের অবৈধ পাচার ঘটে এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যায়, যা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে চরমভাবে স্থবির করে দেয়। এই কারণে কি হয়, মূলত অর্থনৈতিক অনগ্রসর হয়। উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি? উন্নয়ন বলতে বোঝায় অর্থনীতির সামগ্রিক উন্নয়নকেই, বা পজিটিভ বা আপনার কি ধনাত্মক যে বৃদ্ধি হয়, ওইটাই অর্থনৈতিক উন্নয়ন। আর প্রবৃদ্ধি জাতীয় আয়ের শতাংশ ভিত্তিক বৃদ্ধির হার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন দুটি আলাদা ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো একটি দেশের নির্দিষ্ট সময়ের জাতীয় আয় বা উৎপাদনের পরিমাণগত বৃদ্ধি। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হলো একটি ব্যাপক ও বহুমাত্রিক ধারণা। এটি শুধুমাত্র জাতীয় আয়, আপনার মাথাপিছু আয় বা নির্দিষ্ট কোনো কিছু নির্দেশ করে না।
অর্থনীতির সামগ্রিক কল্যাণকেই নির্দেশ করে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এটি আয়ের পরিমাণগত বৃদ্ধির পাশাপাশি সমাজের কাঠামো, মানুষের জীবনযাত্রার মান ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার গুণগত ও ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ প্রবৃদ্ধি হলো উন্নয়নের একটি অন্যতম উপাদান মাত্র। তার মানে কি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নেরই একটি অংশ। আর যদি আরও সহজ ভাষায় বলি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি ক্ষুদ্রতর ধারণা এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি বৃহত্তর ধারণা। যদি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে আমরা ধরে নিতে পারবো একই সাথে সাথে অর্থনীতির প্রবৃদ্ধিরও উন্নয়ন হচ্ছে। কিন্তু যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি ঘটে তার সাথে সাথে আমরা বলতে পারবো না যে কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। আমরা সর্বোপরি বলতে পারি যে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় অর্থনৈতিক উন্নয়নটা খুব বেশি জরুরি। তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়? যখন একটি সার্বভৌমত্ব দেশ বা একটি দেশ যখন অন্য কোনো দেশের সাথে কোনো দ্রব্য কেনা বেচা করে তখন সেটাকেই বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। পৃথিবীতে কোনো দেশই সব দিক থেকে কি না, স্বয়ংসম্পূর্ণ না। তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রত্যেক দেশকেই অন্য দেশ থেকে কিছু না কিছু কী করতে হয়, পণ্য আমদানি করতে হয়, এবং তাদের দেশে যে উদ্ধৃত পণ্যগুলো থাকে সেগুলো আবার কী করে, বিদেশে রপ্তানি করে। এভাবে দুই বা ততোধিক ও সার্বভৌম দেশের মধ্যে আন্তর্জাতিক নিয়ম মেনে পণ্য ও সেবার আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন সংগঠিত হয় তাকেই, এবং এই যে বাণিজ্য সংগঠিত হয় একেই বলা হয় বৈদেশিক বাণিজ্য। আমদানির কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য প্রতিকূলতা ব্যাখ্যা করো। একটি দেশের আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হলে সেই বাণিজ্যকে প্রতিকূল বাণিজ্য বলে। অর্থাৎ যেখানে কি হয়, আমদানির পরিমাণ বেশি হয়, রপ্তানির পরিমাণ কম হয়, সেটা হচ্ছে প্রতিকূল। আর অনুকূল বাণিজ্য হচ্ছে আর এর ঠিক বিপরীত অবস্থা, যেখানে রপ্তানি বেশি হয়, আমদানি কম হয়। বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে সাধারণত সস্তা শ্রমভিত্তিক কৃষি ও শিল্পপণ্য রপ্তানি করে, কিন্তু শিল্পায়ন ও দৈনন্দিন চাহিদা মেটাতে বিদেশ থেকে দামি মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, জ্বালানি ও বিলাসবহুল সামগ্রী আমদানি করতে হয়। এই দামি পণ্যগুলোর উচ্চ মূল্য মেটাতে গিয়ে আমদানির ব্যয় অনেক বেড়ে যায়, যার কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দীর্ঘ সময় ধরে প্রতিকূল অবস্থায় রয়েছে। তো আমদানির কারণে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কি প্রতিকূল অবস্থায় রয়েছে। এই আমদানির পরিমাণ যদি কমানো যায় অথবা যদি রপ্তানির পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে কী হবে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো এই ছিল হচ্ছে আমার 11 অধ্যায় থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।